দর্শক, এই মধ্যরাতে ঢাকা বিশ্ববিদ্যালয় উত্তাল হয়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ে শিবির মিছিল বের করেছে এবং সেই মিছিল বিএনপির বিরুদ্ধে মিছিল। আরও যদি স্পেসিফিক করে বলি তাহলে এই মিছিলের মূল টার্গেট হচ্ছে তারেক রহমানের বিরুদ্ধে এই মিছিল বেরিয়েছে। বেরোনোর কারণটাও ঘটেছে শেরপুরে আজকে। শেরপুরের ঘটনা আপনারা অনেকেই ইতিমধ্যে জেনে গেছেন। বিএনপি এবং জামাতের যে সংঘর্ষ, প্রশাসন আয়োজিত ইস্তেহার প্রকাশ অনুষ্ঠানে যে ঘটনা এবং প্রথমে আহত জামাত নেতা, তারপরে নিহত হওয়ার ঘটনা, তারপরে দেশ উত্তাল হয়েছে, ঢাকা বিশ্ববিদ্যালয় উত্তাল হয়েছে। এরকম একটা পরিস্থিতি যখন তৈরি হলো তখন নির্বাচন নিয়ে মানুষের মনে কিন্তু নতুন করে আতঙ্ক তৈরি হচ্ছে এবং নির্বাচন যে খুব বেশি শান্তি শৃঙ্খলার মধ্য দিয়ে হবে না এই ঘটনাগুলো সেটাই প্রমাণ করছে। কি হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ে, কি হলো শেরপুরে, কেন এগুলো হচ্ছে, এর গতি প্রকৃতি কোন দিকে যাবে, নির্বাচন আদৌ কি করা সম্ভব হবে এরকম ঘটনা যদি ঘটতে থাকে, চলুন একটু জেনে দেখি এই ভিডিওতে। দর্শক, বলছিলাম ঢাকা বিশ্ববিদ্যালয়ে উত্তাল, বেশ কিছু অশালীন শব্দ ব্যবহার স্লোগানে, সেই কারণে আমরা সেই মিছিলের ভিডিওটা আপনাদেরকে দেখাতে চাচ্ছি না এই কারণেই যে ইউটিউবের যে ইস্যু, সেই ইস্যু তৈরি হতে পারে সেগুলো দেখালে। বলা যায় যে বেশ নোংরা ভাষা ব্যবহার করা হচ্ছে। তারেক রহমানকে তার বহু পুরাতন নানান যে অভিযোগ, সেই অভিযোগের শব্দগুলো ব্যবহার করা হচ্ছে এবং মিছিলে জানতে চাওয়া হচ্ছে যে এই যে শেরপুরের যে ঘটনাটা, এই ঘটনাটা তার যে আই হ্যাভ এ প্ল্যান, সেই প্ল্যানের অংশ কিনা। ঢাকা বিশ্ববিদ্যালয় উত্তাল হয়েছে, ডাকসু নেতাদের মিছিল করতে দেখা যাচ্ছে। এই পরিস্থিতি তৈরি হয়েছে মূলত শেরপুরের ঘটনাকে কেন্দ্র করে। প্রথম আলো যেটা বলছে, প্রথম আলো নিশ্চিত করছে, তাদের শিরোনামটা দেখে নিন। তারা বলছে নির্বাচনী সহিংসতায় শেরপুরে বিএনপি জামাত সংঘর্ষ, আহত জামাত নেতার মৃত্যু। প্রথমে আহত হয়েছিলেন, তারপরে মৃত্যু। শেরপুরের ঝিনাইগাতীতে নির্বাচনী ইস্তেহার পাঠ অনুষ্ঠানে সংঘর্ষ, আহত জামাত ইসলামের এক নেতা মারা গেছেন। উপজেলা প্রশাসন আয়োজিত অনুষ্ঠানে বসার আসন নিয়ে বাকবিতণ্ডার জেরে বিএনপি এবং জামাতের কর্মীদের মধ্যে এই সংঘর্ষ হয়। নিহত মাওলানা রেজাউল করিম শ্রীবর্দী উপজেলার জামাত ইসলামের সেক্রেটারি। তিনি ফতেপুর ফাজিল মাদ্রাসার আরবির প্রভাষক ছিলেন। গুরুতর আহত অবস্থায় ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নিলে তার মৃত্যু হয়। স্থানীয় সূত্র এবং প্রশাসন জানায়, ঝিনাইগাতী উপজেলা প্রশাসনের উদ্যোগে শেরপুর 3 আসনের প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের নিয়ে নির্বাচনী ইস্তেহার পাঠ অনুষ্ঠানের আয়োজন করা হয়। সেই অনুষ্ঠানে জামাত এবং বিএনপির সংঘর্ষ বেঁধে যায়। এদিকে এই খবর যখন প্রথম আলো দিচ্ছে তখন আমরা একটু বিবিসির খবরের দিকে যেতে চাই। বিবিসি কি বলছে দেখুন। বিবিসি একটা ছবি দিয়ে এই কথা বলছে যে, তাদের শিরোনামটা দেখে নিন। সেখানে বলছে যে শেরপুরে আগে চেয়ারে বসা নিয়ে বিএনপি জামাত সংঘর্ষ, জামাত নেতা নিহত। চেয়ারে কে আগে বসবে কে পরে বসবে সেটা নিয়েই নাকি মূলত বাদানুবাদ তৈরি হয় এবং তারপরে এই যে শেরপুরের যে ঘটনাটা ঘটলো, তারপরে পরিস্থিতি ক্রমেই উত্তাল হচ্ছে। চতুর্দিকে জামাত শিবিরের লোকজনের, বিশেষ করে সামাজিক যোগাযোগ মাধ্যমে যে লেখালেখি, এক ধরনের প্রতিশোধের ইঙ্গিত তারা দিচ্ছে। সেটা যদি হয় তাহলে পরিস্থিতি আরও ঘোলাটে অবস্থার দিকে যাবে। এই ঘটনায় শেরপুর জেলা বিএনপির কমিটি স্থগিত করেছে বিএনপির কেন্দ্র থেকে, সেই ঘটনা আমরা দেখেছি এবং সেটা নিয়েও অনেকে সমালোচনা করছেন যে বিএনপি প্রথমে স্থগিত করবে, তারপরে কয়েকদিন পরে আবার স্থগিতাদেশ প্রত্যাহার করে নেবে, যে কাজগুলো গত বেশ কিছুদিন থেকে সারা দেশের ব্যাপারে তাদের করতে দেখা যাচ্ছে, অনেককেই দলে ফিরিয়ে আনছে বহিষ্কার করার পরে। এই সমালোচনা হচ্ছে। এই সমালোচনা যখন হচ্ছে তখন সামাজিক যোগাযোগ মাধ্যমে বিএনপিপন্থী অ্যাক্টিভিস্টরা তারা আবার নতুন করে অ্যাক্টিভিজম শুরু করেছে। তারা দাবি করছে আমরা
কে পোস্ট করছে সেটা না দেখিয়ে একটা পোস্ট আপনাদের দেখাতে চাই, সেটা দেখে নিতে পারেন। সেখানে বলছে শেরপুরের ঝিনাইগাতিতে জামাতের যে হামলা, সেই হামলার শিকার যুবদলের যুগ্ম আহ্বায়ক সাইফুল ইসলাম কিছুক্ষণ আগে মারা গেছে। এবং এই ঘটনা প্রচণ্ড ছড়িয়ে পড়ছে সামাজিক যোগাযোগ মাধ্যমে। এই মানে জামাতের একজন মারা গেছে, তারপরে বিএনপির একজন মারা গেছে, এটা পাশাপাশি এনে ব্যাপারটাকে একটু সমতায় আনার চেষ্টা করছে। কিন্তু পরবর্তীতে আমরা দেখেছি যারা এই পোস্ট দিচ্ছিলেন তারা আবার এই পোস্টগুলো সরিয়ে নিচ্ছেন। তার মানে এরকম কোনো ঘটনা ঘটেনি, কিন্তু ব্যাপকভাবে প্রচার হওয়া শুরু হয়েছে রাতে যে এরকম ঘটনা ঘটেছে, বিএনপির একজনও মারা গেছে। সেই কারণে আমরাও বিস্ময় চিহ্ন দিয়ে এই শিরোনামটা তৈরি করেছি যে নিহত 2 কিনা, নিহত 1 তো নিশ্চিত। আবার যে ঘটনা বলছিলাম যে তারেক রহমানকে কিভাবে টার্গেট করা হচ্ছে, ঢাকা বিশ্ববিদ্যালয়ে তারেক রহমানের বিরুদ্ধে মিছিল, মধ্যরাতে মিছিল, এই ভিডিও যখন করছি তখনও মিছিল হচ্ছিল। এই একটি পোস্ট আপনাদের দেখাতে চাই। সেই পোস্টে সেখানে মানে এই পোস্টেও কে করেছেন সেটা আপনাদেরকে দেখাতে চাই না, কারণ আমরা কাউকে কোনো বিব্রতকর কিংবা বিপদের মধ্যে ফেলে দিতে চাই না। এইরকম একটা পোস্ট সামাজিক যোগাযোগ মাধ্যমে এসেছে এবং এই পোস্টটা বিএনপির অ্যাক্টিভিস্টরা প্রচুর শেয়ার দিচ্ছে, শেয়ার দিয়ে এই ব্যক্তির গ্রেপ্তার এবং তার বিচার দাবি করছে। সেখানে তিনি লিখছেন, আজকে জামাত নেতাকে যে ঘটনা ঘটানো হয়েছে, আমি শব্দগুলো ব্যবহার করছি না, প্রতিশোধ হিসেবে তারেক রহমানকে রাস্তায় ফেলে ঠিক ওই কাজ করতে হবে। বাংলাদেশে তারেকিয়া বাহিনীর কোনো জায়গা হবে না। তার মানে হচ্ছে যে ঘটনা শেরপুরে ঘটেছে সেই ঘটনা ঘটাতে হবে তারেক রহমানের উপরে। এই ধরনের আক্রোশও আমরা দেখছি সামাজিক যোগাযোগ মাধ্যমে। এই কথাগুলো কেন উল্লেখ করছি? এই কারণেই উল্লেখ করছি যে এই ঘটনাটা একটা সিঙ্গেল ঘটনা হবে না। এই ঘটনাটা অনেক বেশি উত্তেজনা তৈরি করবে এবং জামাত মূলত এমন একটা সংগঠিত শক্তি, বিএনপির চাইতে অনেক ছোট দল, কিন্তু তারা এতটাই সংগঠিত শক্তি, বিএনপির হাজার এরকম ঘটনা ঘটে গেলেও বিএনপি যে রিয়াকশনটা তৈরি করতে পারবে না কিংবা গত 17 মাসে তারা পারেনি, জামাত একটা ঘটনা ঘটলেই সেই ঘটনাটাকে খুবই ভালোভাবে ক্যাশ করতে পারবে এবং সেটা নিয়ে রীতিমতো রাষ্ট্র করে দিতে পারবে। জামাতের সেই সাংগঠনিক ক্ষমতাটা রয়েছে, যেই জায়গায় বিএনপির একটা বড় দুর্বলতা রয়েছে। কারণ এই ঘটনা ঘটার সঙ্গে সঙ্গে আমরা দেখতে পাচ্ছি সারা দেশে উত্তেজনা তৈরি হচ্ছে। এমনকি যে জায়গায় উত্তেজনা তৈরি হলে সারা দেশে সেই ফোকাস তৈরি হয়, যে জায়গাটা সব থেকে ফোকাস পয়েন্ট, সেই ঢাকা বিশ্ববিদ্যালয় কিন্তু গরম হয়ে গেছে, ঢাকা বিশ্ববিদ্যালয় উত্তপ্ত হয়েছে। এই ঘটনা যদি পাল্টা হতো, মানে জামাতের ক্ষেত্রে যে ঘটনাটা হলো যদি রিভার্স হতো, বিএনপির কেউ মারা যেত, তাহলে এরকম উত্তাল অবস্থা আমার মনে হয় যে হতো না কিংবা বিএনপি তৈরি করতে পারতো না। এই ঘটনা আরও অনেক বেশি উত্তেজনা তৈরি করবে এবং নির্বাচন নিয়ে অনেক বড় প্রশ্নের জন্ম দেবে। যখন নির্বাচনের সময় মানবাধিকার, সহিংসতা এগুলো নিয়ে বিভিন্ন মানবাধিকার সংগঠনের পক্ষ থেকে উদ্বেগ প্রকাশ করা শুরু হয়ে গেছে। দর্শক, আপনার ভাবনা কি? ডক্টর ইউনূস আমাদের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা, আপনার মনে আছে, আপনারা শুরু থেকে একটু রিকল করে আসেন তো, তিনি প্রথমে যখন ক্ষমতায় আসলেন, ক্ষমতায় এসে আমাদের দেশটাকে তিনি একেবারে চাঁদে নিয়ে যাচ্ছেন, এরকম নানান রকম বিষয় বলেছিলেন না? সারা বিশ্ব আমাদের কাছে আসবে, আমরা কোথাও যাব না, বিশ্ব আমাদের কাছে আসবে। 17 মাস পরে বিশ্ব আমাদের কাছে আসবে তো দূরের কথা, আমরা নিঃস্ব হওয়ার পথে। সারা বিশ্ব এখন আমাদেরকে নিঃস্ব থেকে নিঃস্বতর করার জন্য ডক্টর ইউনূসকে ব্যবহার করে আরও যা চাল চালার সেই চাল চালছে। কিন্তু দেশের মানুষ গ্যাস পায় না, দেশের মানুষ ঠিকমতো বিদ্যুৎ পায় না, গ্রামগঞ্জে লোডশেডিং চলে, দেশের মানুষের পেট নিয়ে এখন টানাটানি অবস্থা। এই ডক্টর ইউনূস এই বাংলাদেশ এখন যায় না, এখন পাবলিক যখন দেখতেছে, পাবলিক তো মুখ খোলা শুরু করছে। সে 13 মাসে 14টা সফর করছে বিদেশে বাংলাদেশের মানুষের টাকায়। প্রথম দিকে ভাব নিল যে আমি কি শেখ হাসিনা অপচয় করছে, 300-400 লোক নিয়ে জাতিসংঘ সম্মেলনে যায়, আমি এত লোক নিয়ে যাই না। তারপরে দ্বিতীয়বার গেল,
কি কি হইলো কাণ্ড, তার বিদেশ সফরের সবচেয়ে উল্লেখযোগ্য কাণ্ড হলো সে যেখানে গেছে সেখানে যাওয়ার থেকে আসার পরেই তার প্রেস সচিব শফিকুল আলম মিথ্যা কথা বলে, ওই দেশ অস্বীকার করে, আর সে আইসা বলে আমি ওই দেশ উল্টে আইসা পড়ছে। আচ্ছা, আপনারা চিন্তা করে দেখেন তো, এখন পর্যন্ত মালয়েশিয়া বাংলাদেশ থেকে কত লোক নিছে? এক শেখ হাসিনা খারাপের ভয়ঙ্কর খারাপ, এই খারাপের সময় যে পরিমাণ লোক মালয়েশিয়া গেছে, ডক্টর ইউনূসের 17 মাসের আমলে কয়জন লোক গেছে? জাপান গেছে, থাইল্যান্ড গেছে। আপনারা বিদেশ থেকে কি পাইছেন? বুঝছিল না ডক্টর ইউনূসের মতন একজন মানুষ ক্ষমতায় আসলে পরে বিলিয়ন বিলিয়ন কোটি কোটি ডলার বাংলাদেশে স্রোত থামানো যাবে না। তারপরে এও বলছিল এত মেধা আসবে বাংলাদেশে, এটা কল্পনা করার মতো না। এই ভদ্রলোক লন্ডন গেছে, ব্রিটেনে গেছে, ব্রিটেনের প্রধানমন্ত্রী রীতিমতো ভাগছে, ভাগে নাই, তার প্রেস সচিব বলছিল ভাগছে, কিন্তু দেখা দেয় নাই, ডক্টর ইউনূসের সাথে দেখা টেকা দেয় নাই, এটা ধামাচাপা দিচ্ছে। কোন ধামাচাপা দিতে পারে নাই, মানে বাঙালি তো শয়তান, দুষ্ট জাতি না, এরা কেমনে কেমনে বের করে ফেলে। ওখানে গিয়ে বরঞ্চ সাথে যারা লোকজন নিয়ে গেছে এদের ডিম মারতে চাই, মারতে এসেছে। আমেরিকা জাতির সম্মেলনে গিয়ে দেখাইতে চাইছে আমাদের দেশে সাংঘাতিক ঐক্য আছে। আমেরিকানরা কি এত ব্যাখ্যাল? তোমার সঙ্গে দেশে তো ঐক্য আছে অর্ধেক মানুষের, আর বাকি অর্ধেকের তো নাই। সে ফ্রান্সের যাওয়ার কথা ছিল, ফ্রান্সে যাইতে পারে নাই, ফ্রান্সের প্রধানমন্ত্রী, তার সাথে দেখা করবে না। সে চাপা যে মারছে ক্ষমতা নিয়ে, এবং চাপা মায়েরা সে যে কাজটা করছে বাংলাদেশে কোনো উন্নতি না করে তার নিজের সবকিছু ফুলায় ফাঁপায় বড় করছে। সে গ্রামীণ ব্যাংকে বড় করছে, সে আদমের লাইসেন্স নিছে, নেয়ার পরে এই যে 17 মাস পার করে এখন এসে কি বলতেছে, সব শয়তানের মূল, সব খারাপের মূল তোরা বাঙালি, তোরা বাঙালি ভালো না। আমার মতো মানুষে, আমি একজন নোবেল ব্যবসায়ী, আমার মতো মানুষে তোরা মূল্য দিতে শিখলি না, এই পাসপোর্ট নিয়ে বিভিন্ন দেশ ভিসা দেয় না, সব বাঙালের দোষ। এই বাঙাল খারাপ, বাটপার, এরা জালিয়াত, এরা দুর্নীতিতে বিশ্ব চ্যাম্পিয়ন। বলেনি আজকে চিন্মতি সম্মেলন কেন্দ্রে গিয়ে বাঙালির গালে, সে তো বাংলার রক্ত এখন আর রাখে না, সে হলো আমেরিকান রক্ত। তার আমেরিকান রক্তে সে গরম বক্তৃতা দিচ্ছে, বাঙালি সব বিশ্বের কোথাও পাসপোর্টে ভিসা দেয়, বাংলা পাসপোর্টে ভিসা দেয় না, কারণ বাঙালিরা জালিয়াতি করে। আরে বাপরে ভাই রে, আপনি কতদিন ধরে আছেন এই দেশে, এই কতদিন ধরে বাংলার মানুষের সঙ্গে মিশছেন? আমার সন্তান, আমার ভাইয়ের সন্তান, আমার প্রতিবেশীর সন্তান, তারা তো জালিয়াতি করে ভিসার চেষ্টা করে না, তারা প্রপার ওয়েতে চেষ্টা করে। আপনাকে ক্লিনটন ফাউন্ডেশন আপনাকে দেখে রাখে বলে আপনি আমেরিকার ভিসা পেয়ে যান। আমি এই বাংলাদেশের মানুষ, আমি সঠিক উপায়ে অ্যাপ্লাই করব, এখন আমার বলে $15,000 দিতে হবে। $15,000 মানে 20 লাখ টাকা। আমার গলা শুকায় আসে 20 লাখ টাকা শুনলে পরে। এই 20 লাখ টাকা দিয়ে আমার আমেরিকান ভিসা নিতে হবে। আমাকে আমেরিকা তো দূরের কথা, আমেরিকা অনেক স্বপ্নের দেশ, আমার কাছে মঙ্গল গ্রহের মতন। ওই যে আফ্রিকান কিছু দেশ আছে না, কঙ্গো, হেন তেন হাবিজাবি, আচ্ছা এত বাদ দিলাম, এই ধারে কাছে থাইল্যান্ড, এই থাইল্যান্ডের ভিসা আমাদের বাংলাদেশে রিফিউজ করেছে বহু মানুষ। এখন গত 1 বছরে পাওয়া যাবে, 16-17 মাসে পাওয়া যাবে। থাইল্যান্ড ভিসা দেয় না। নেপালের মতো দেশ পোর্ট এন্ট্রি ভিসা দিতে গিয়েও চিন্তা করে। থাইল্যান্ড থেকে গিয়ে ভিসা নিয়ে গিয়ে আবার ফেরত আসছে, এরকম আসছে কেন? কি কারণ হইল ডক্টর মোহাম্মদ ইউনূস, যিনি এই দেশে সবাই যেটা ভাবছিল যে এই গেছে নোবেল বিজয়ী একজন, বোধহয় দেশটায় সাংঘাতিক রকম কিছু করবে, শ্রীলঙ্কার অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান বিষয়টা ফাঁস করে দিছে। সে বলছে যে আমি বাংলাদেশ হইতে চাই না। এই দায় ডক্টর মোহাম্মদ ইউনূস তার কাঁধে নেবেন না। তিনি বাঙালির উপর দোষ চাপিয়েছেন, বাংলাদেশের মানুষের উপরে দোষ চাপিয়েছেন, এবং বলেছেন যে বাংলাদেশের পাসপোর্টের মান যে কমেছে এটা বাংলাদেশের মানুষের দোষ, বাংলাদেশের মানুষের কারণে। দেশের রাষ্ট্রপ্রধান হিসেবে এই দোষ যে তার ঘাড়ে কতটা, সে একবারও বলল না যে আমি ব্যর্থ হয়েছি, আমি পারিনি এই 17 মাসে করতে। শেখ হাসিনা তো এই দুঃখ করতে হয়নি, শেখ হাসিনা তো এই কল্পনা করতে হয়নি। তারপর আরো এক কাছে আরেক ইচ্ছা। আপনাদের মনে আছে শেখ হাসিনার সাথে তার প্রবলেমটা কি নিয়ে? মূল প্রবলেম শুরু হয়েছিল, শেখ হাসিনা হাত দিয়েছিল, এই লোকের বয়স পার হয়ে গেছে, একটা খোদ খুঁজতেছিল, খোদ গিয়ে দেখলো লোকের বয়স পার হয়ে গেছে, কিন্তু সে গ্রামীণ ব্যাংক আঁকড়ে ধরে আছে। কোর্ট কাচারি সবকিছু হয়ে প্রমাণ হইলো যে এই লোক, তার বয়স হয়ে গেছে, বহু বছর গ্রামীণ ব্যাংক আঁকড়ায় ধরে আছে, তার ম্যানেজারি করবে, সেই ম্যানেজারি সে ছাড়বে না। যেই লোক পুরা জীবনে গ্রামীণের ম্যানেজারই ছাড়তে পারলো না, সে এখন নসিহত করতেছে বাংলাদেশের সরকারি কর্মচারীদের নাকি 5 বছরের বেশি চাকরি করা উচিত না। তো
বাপু, আপনি কেন গ্রামীণ ব্যাংকের দায়িত্বটা ছাড়তে চান নাই এবং সেটা নিয়ে বাংলাদেশকে কুরুক্ষেত্র বানায় নতুন ঔপনিবেশিক বানানোর চেষ্টা করছেন? ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনার সাথে আমি আতিক রহমান পূর্ণিয়া।